হচ্ছে যে আমাদের সন্তানেরা যে আমাদেরকে অ্যাভয়েড করলো, আমাদের সন্তানেরা আমাদেরকে ভরণ পোষণ দেখভাল করলো না, যদি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, তাহলে আপনার সুবিধাটা হলো আপনার মাথার মস্তিষ্ক যদি বিকৃত না হয়, আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ থাকেন, আর আপনার কিবোর্ড আর মাউস ব্যবহার করার জন্য যদি হাতের 10টা আঙ্গুল বা আপনার হাত দুইটা ভালো থাকে, তাহলে মনে হয় আপনার সন্তানদের মুখের দিকে আপনার তাকিয়ে থাকতে হবে না। এটা একটা প্লাস। আরো মনে হয় যে মার্কেট প্লেসে একবার যদি জায়গা করে নিতে পারেন, শত শত মানুষ, হাজার হাজার মানুষ আছে, ফেলিওর হচ্ছে, ফ্রাস্ট্রেট হচ্ছে, ঠিক আছে, হতাশায় ডুবে আবার চলে যাচ্ছে, আসতেছে যাইতেছে, কি করবে বুঝতেছে না, এলোমেলো। কিন্তু যদি আপনি একটু কষ্ট করে বছরখানেক সময় এখানে দিয়ে, শ্রম দিয়ে একবার মার্কেট প্লেসে জায়গা করে নিতে পারেন, তাহলে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না। এটা একটা প্লাস থিং। এই জন্যই আসলে একটু ডেডিকেটেড হওয়া দরকার, যে আপাতত চেষ্টা করে দেখি না। যদি আপনি ফেইলিওর হন, বারবার চেষ্টা আপনারা বলতেছি না রবার্ট ব্রুসের মতো আপনি 7বার চেষ্টা করেন, এটা বলতেছি না। আমার কথা হলো আপনি প্রথমবারই এমন একটা প্রস্তুতি নিয়ে মাঠে নামেন, এমন একটা প্রস্তুতি নিয়ে আসেন যাতে প্রথমবারই আপনার ভালো কিছু হয়। তারপরেও যদি একবার দুইবার ফেলিওর হন যে না এটা হচ্ছে না, তারপরে আপনি প্রফেশন চেঞ্জ করতে পারেন। কিন্তু আপাতত এই 2 4 5 6 মাস তো এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারেন। আমার কথা হলো এটা। এখন আপনি এইটার মাঝখানে যদি অনেকগুলো করার চেষ্টা করেন, তাহলে দেখবেন কোনোটাই হবে না। চাকরির প্রস্তুতিও ভালোভাবে হবে না, এই প্র্যাকটিসটাও ভালোভাবে হবে না, আপনি মোটামুটি হবেন। মানে দেখা গেছে বান মাছ কিন্তু করে সবগুলা কাজই ভালো পারে, অল্প অল্প পারে। লাফ দেয়া, গর্ত খোঁড়া, সাঁতার কাটা, ঠিক আছে, সবকিছু অল্প অল্প পারে। এই জন্য স্পেসিফিক প্রতিযোগিতায়, সাঁতার কাটা প্রতিযোগিতাও বান মাছ আপনার ফার্স্ট হইতে পারে না, জাম্পিংয়েও ফার্স্ট হইতে পারে না, কোনোটাতেই, গর্ত খোঁড়া তো ফার্স্ট হইতে পারে না। কেন? কারণ সে তো সবটাই মোটামুটি পারে, সে অলরাউন্ডার, কিন্তু এক্সপার্ট না কোনোটাতে। কিন্তু সেই প্রতিযোগিতায় কেউ না কেউ তো এক্সপার্ট আছে, কেউ না কেউ তো বেস্ট আছে। তো সেই প্রতিযোগিতা যদি আমি বলি আপনাদেরকে যে চলেন লোগো ডিজাইনের একটা প্রতিযোগিতা দিই, দেখেন এই লোগো ডিজাইন আপনি পারেন, আপনি ফটো রিটাচিং পারেন, আপনি সবগুলোই পারেন, সবকিছু পারেন, ভিডিও এডিটিং পারেন, কিন্তু সবই পারেন অল্প অল্প, মানে ইন্টারমিডিয়েট লেভেলের পারেন। কিন্তু এখন কোশ্চেন হলো, কেউ না কেউ তো আছে এক্সপার্ট। বর্তমান বিশ্ব প্রচুর প্রতিযোগিতামূলক। এই প্রতিযোগিতামূলক বাজারে আপনার টিকে থাকতে গেলে অলওয়েজ আপডেট থাকতে হবে, আর অলওয়েজ নিজের একটা ডেডিকেশন রাখতে হবে যে না এটা আমার করতেই হবে ইনওয়ে। তাহলে আপনি মার্কেট প্লেসে ভালো কিছু করতে পারবেন। এখন কথা হলো মার্কেট প্লেসে 2 মাস থাকলেন, আপনার কোনো বায়ার রিকোয়েস্ট আসে না, আপনার অর্ডার আসে না। যদি এসব না আসে, আপনার বুঝতে হবে আপনার অ্যাকাউন্টে আপনি সেট আপটা ভালো হয় নাই, আপনার গিগ যে খুলছেন সেই গিগ ওপেনটা ভালো হয় নাই, সেখানে এসইও গুলো ভালো হয় নাই, আপনার গিগগুলো আসতেছে না ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে এরকম। তো সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে এরকম টেকনিক্যাল প্রবলেম বা আপনার লিখায় কোনো একটা প্রবলেম আছে, সেখানে ডেসক্রিপশনে হইতে পারে, এসইওতে হইতে পারে, মানে পারফেক্ট হয় নাই সবকিছু, তাহলে আপনার এটা আসতো। অথবা আপনি ঠিক আছে সবকিছু, আপনি অনলাইনে থাকতেছেন না, যেমন দেখা গেল অনলাইনে 2 4 ঘন্টা থাকতেছেন আর সারা রাত ঘুমাচ্ছেন, তাহলেও হবে না। এই জন্য আমি বলি আপাতত চেষ্টা করেন। আমার কথা কি শুনতে পান না এতক্ষণ আপনারা? আল্লাহ, আমি কেমন একদম অফ করি এতক্ষণ কথাবার্তা বললাম। মানে আসলে আমি বলতেছিলাম যে আমরা প্রত্যেকটা জিনিসে মনে করেন খুব দ্রুত এটা রেজাল্ট আশা করি আর কি, যে আমার এখনই হয়ে যাক একটা কিছু, বা আমার এখনই আমরা এটা রেজাল্ট পাইতে চাই, এই যে আমরা কোর্স করতেছি এটার জন্য আমরা এখনই একটা আউটপুট পাইতে চাই। তো এগুলো খুব ক্ষতিকর বিষয়, ঠিক আছে? নিজে কাজ করব না, নিজের এক্সপার্টিস লেভেল আমরা কতটুকু সেটা আমরা চেক দিব না, আমরা প্রথমে কিছু শিখেই হুটহাট করে এটার আউটপুট পাইতে চাই। যেমন দেখা গেছে বান মাছ, এটা শুনছেন? বান মাছের কথা বলছি যে না, বান মাছ এমন একটা প্রাণী, এমন একটা পাখি, সেটা হলো আপনার, সে সবগুলো কাজ মানে অল্প অল্প পারে। মানে আমাদের এই এই সেক্টরে অলরাউন্ডারের কোনো দাম নাই ভাই, কারণ আপনি অলরাউন্ডার, আপনি সব পারেন। আপনি লোগো ডিজাইন পারেন কিছু কিছু, ফটোশপ পারেন কিছু কিছু, ম্যানিপুলেশন পারেন কিছু, ঠিক আছে, সবগুলো পারেন আপনি, ঠিক আছে। আপনার এই ভিডিও এডিটিং পারেন, অ্যানিমেশন পারেন, ঠিক আছে, আমি বুঝলাম আপনি সবকিছু পারেন। এখন কোশ্চেন হলো, এই সবকিছু পারাতে আসলে একটা সমস্যা আছে, কারণ সবগুলো আপনি কন্টিনিউ করতে পারবেন না। বান মাছ সাঁতার কাটতে পারে, জাম্প করতে পারে, গর্ত খুঁড়তে পারে, এরকম সবগুলোই কিছু কিছু পারে বান মাছ মিডিয়াম।
কিন্তু একটা প্রতিযোগিতায় দেখা গেছে বানমাস কোনোটাতেই ফার্স্ট হইতে পারেনি। এটা একটা গল্প আর কি, রূপকথার গল্পের মতো। কিন্তু দেখা গেছে একটা মানে প্রতিযোগিতায় সে কোনোটাতে ফার্স্ট হইতে পারে নাই। কেন পারে নাই? কারণ সে তো সবগুলো ইন্টারমিডিয়েট লেভেলের, সবকিছুই পারে। কিন্তু কেউ না কেউ তো আছে যে এক্সপার্ট লেভেলের। সিম্পল একটা বললাম এখন লোগো ডিজাইন প্রতিযোগিতা, আপনি লোগো ডিজাইনে প্রাইমারি বা ইন্টারমিডিয়েট লেভেলের, কিন্তু কেউ না কেউ তো এটার বেস্ট আছে একজন, অর্থাৎ তাকে আপনি ওভারটেক করতে পারবেন না। মনে করলাম ফটো রিটাচিং এর কথাই বলি, বা ফ্লায়ার ডিজাইন বা ব্রোশিয়ার, যেটাই বলেন, এই একটা সেক্টরে পোস্টার বলেন, কেউ না কেউ তো বেস্ট আছে। তখন আপনারা যদি স্পেসিফিক প্রতিযোগিতায় ফেলে দেওয়া হয় যে আজকের প্রতিযোগিতা হলো পোস্টার ডিজাইনের, তখন আপনি ইন্টারমিডিয়েট, এটাতেও কিন্তু কেউ বেস্ট আছে। এখন আপনি 10টাতে ইন্টারমিডিয়েট হওয়ার চাইতে আপনি 2টাতে এক্সপার্ট হওয়া অনেক ভালো, বুঝছেন? আপনি 2টাতে এক্সপার্ট থাকবেন, 5টাতে ইন্টারমিডিয়েট থাকবেন, আপনার স্কিল তো তাতে কি হবে, অ্যাটলিস্ট 2টা জায়গায় আপনি ফার্স্ট, আপনি বেস্ট। আর বাদ বাকিগুলো ইন্টারমিডিয়েট, ওইটা সমস্যা নেই, ওইটা আপনি চালিয়ে নেবেন। ফ্রিল্যান্সিং আপনার যেখানে একটা দুইটা সেক্টরে, একটা দুইটা টাস্কে আপনারই থাকতে হবে, এক্সপার্ট থাকতে হবে। এখন সবচেয়ে বড় বিষয় হলো অনেকে চাকরির প্রস্তুতি নেয়, অনেকে বিভিন্ন ভাবে দেখা গেছে যে এটা আসলে ওইভাবে মনে করতেছে না যে কিছু হবে এটা দিয়ে, জাস্ট কোর্স করলাম। কিন্তু আমার কথা হলো আপনারা 6 মাস তো দেখতে পারেন অ্যাটলিস্ট। কোর্সটা হবে 2-2.5 মাস, তারপর আরো 3-4 মাস বা 4-5 মাস বা 6 মাস একটু দেখেন, চেষ্টা করে কি হয়। এটা থেকে যদি কোনো আউটপুট বের করতে না পারেন, তাহলে শুধু সরকারি সার্টিফিকেট নিয়ে তো কোনো লাভ নাই। এই জন্যই বলি, একটু যে কয়জনে থাকেন ক্লাসে একটু সিরিয়াসলি কাজ করেন। আসলে অনেকের নেট সমস্যা, পিসি সমস্যা, যখন ক্লাস করে তখন ফোনে হয়তো বা ক্লাস করে, সাথে সাথে প্র্যাকটিস করতে পারে না। এগুলো অনেকগুলো মানে সীমাবদ্ধতা আছে, আমি জানি এই টোটাল ফুল কোর্সটারই অনেক সীমাবদ্ধতা আছে। তো সেই ক্ষেত্রে এই সীমাবদ্ধতার মধ্য থেকে আমাদেরকে যতটুকু নিতে হবে, যতটুকু চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আসলে শুরু করতে পারি। হ্যাঁ, আমাদের তো এত বেশি লেট করা যাবে না। আর অপেক্ষা করব কার জন্য? আর তো কেউ আসার মতো আমি দেখতেছি না আজকে ক্লাসে। আচ্ছা, আমাদের আজকের যে বিষয়টা, মেইন বিষয়টা হলো আপনার, আমরা কিভাবে একটা ইফেক্টিভ বায়ার রিকোয়েস্ট পাঠাবো, মানে এরকম একটা পারপাসে, এটা হলো আমাদের মেইন বিষয়। এখন আসেন, গত ক্লাসে আমাদের কিছু আলোচনা অসম্পূর্ণ ছিল, গত ক্লাসে আমরা আলোচনা সম্পূর্ণ করতে পারি নাই, ওইটা একটু করি। আপনাদেরকে একটা অনলাইন নোটপ্যাডের লিংক দেওয়া হয়েছিল, মনে আছে আপনাদের? সেটা দেন আমার। তো তো অনলাইন নোটপ্যাডের লিংকটা আমার দেন এতে চ্যাটে। ওইটা আমি সংরক্ষণ করে রাখি না, ওইটা একবার করলে। হ্যাঁ, এটা পাইছি। দাঁড়ান দেখি। আচ্ছা, দেখেন আমরা গত ক্লাসে, আচ্ছা স্ক্রিনটা শেয়ার করে নিই। আচ্ছা, এখন তো নোটপ্যাডটা দেখতে পাচ্ছেন, তাই না?
আচ্ছা, গতকাল আমরা আসলে একটা গিগ ওপেন করার জন্য কোন কোন বিষয়ের উপরে আমরা খেয়াল রাখতে পারি ওগুলো আলোচনা হচ্ছিল। যেমন হলো গিগের টাইটেলটা আমরা কিভাবে মেক করতে পারি, ট্যাগগুলো কোত্থেকে নিয়ে আসবো, ট্যাগ জেনারেশন আছে একটা দেখা গেছে, ওগুলো অনেক মানে বেশি কিছু, এত ট্যাগ আমাদের লাগবে না। ট্যাগ জেনারেটর যেগুলো অনলাইন থেকে আমরা নিয়ে আসি, ঠিক আছে, ইউআরএল মেক করে, ওগুলো দরকার নেই, ওগুলো অনেকগুলো আসে, 1-150 চলে আসে। তা আপনি জাস্ট ফাইবার থেকে নেবেন, আমরা গত ক্লাসে যেভাবে দেখাইছি ওইভাবেই নেবেন। ইমেজটা সিম্পল একটা অফ পেজ এসইও করে দিলেন। ইমেজ এসইওটা যদি ভালো হয় তাহলে আপনার দেখা গেল যে এগুলো ফার্স্ট কন্ডিশনে আসতে পারে ফাইবারের সার্চ লিস্টে। ডেসক্রিপশনটাতে অবশ্যই ওই ট্যাগগুলো ইউজ করার চেষ্টা করবেন, যেই ট্যাগগুলো আপনি ট্যাগে দিছেন সেই ট্যাগ মানে মেইন কিওয়ার্ডগুলো যেগুলো, এগুলো একটা লং টেল কিওয়ার্ড তৈরি করবেন। লং টেল কিওয়ার্ড সম্পর্কে যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনাদেরকে বলি যে যেই কিওয়ার্ডগুলো একটু মানে লং হয় আর কি, একটু বেশি ডিটেলস থাকে কিওয়ার্ডের মধ্যে, ঠিক আছে, এগুলো লং টেল। এখন কথা হলো এই ডেসক্রিপশনের মধ্যে আপনি লং টেল কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন সবসময়। তো তার প্রাইসটা এমন একটা রিজনেবল প্রাইস দিবেন যে একদম কমও না বেশিও না, যেন সেটা মার্কেট প্লেসের সাথে যায়। যেমন দেখা যাচ্ছে $5 কাজে আপনি $5 একটা সার্ভিস, আপনি সেখানে $50 বা $100 দিলে সেই গিগ আপনার র্যাঙ্ক করবে না, কারণ সেটা আপনার মানে একটু কাকতালীয় হয়ে যাবে, ফাইবার সেটাকে ভালো চোখে দেখে না কখনোই। তারপরে আবার আসেন, দেখা গেলো $100 একটা গিগ প্রাইস বা $100 একটা কাজ, সেইটার একটা গিগ তৈরি করে আপনি দিলেন $5 বা $10, সেটাও কিন্তু খারাপ। এই জন্য ওভারঅল রাখতে হবে। আপনি গিগগুলো ব্রাউজ করবেন, ব্রাউজ করে দেখবেন যে এগুলোর প্রাইসগুলো আসলে কিরকম, ঠিক আছে। আপনি যদি একটা লোগো অ্যানিমেশন বা শুধু লোগো ডিজাইনের গিগ খুলেন, সেই ক্ষেত্রে আপনি ফাইবারে গিয়ে আপনি সেগুলো দেখে নেবেন যে লোগো ডিজাইনের গিগগুলোর মানে এক্সপার্টদের প্রাইস কত, ইন্টারমিডিয়েট প্রাইস কত বা বেসিকের প্রাইস কত। তো সবগুলোকে কম্বাইন করে আপনি একটা নির্দিষ্ট প্রাইস তৈরি করবেন, প্রাইস লিস্টে সেটা দিয়ে দেবেন। এটাও একটা ইম্পর্টেন্ট থিংস ছিল এটা। আর ডেসক্রিপশনটা লিখবেন, আপনার সম্পর্কে দু এক কথা লিখতে পারেন, আপনার সার্ভিস সম্পর্কে লিখবেন, কিন্তু প্রথম ডেসক্রিপশনে আপনার ট্যাগগুলো ইউজ করে লিখবেন। যেমন দেখা গেল লোগো ডিজাইন যদি একটা ট্যাগ হয়, তাহলে আই ক্যান মেক প্রফেশনাল লোগো ডিজাইন, এই যে একটা ওয়ার্ড লিখে ফেললেন, ঠিক আছে, তাহলে এই যে একটা মানে সেন্টেন্স লিখে ফেললেন, এটার মধ্যে লোগো ডিজাইনটা থাকলো। তো এরকম আর কি ডেসক্রিপশনের মধ্যে প্রত্যেকটা ট্যাগ ইউজ করে দিবেন। আচ্ছা, তারপরে ইমেজ এসইও অফ পেজ, যেটা এটা দেখানো হয়েছে যে ইমেজ কিভাবে আপনারা অফ পেজে এসইও করতে পারেন। এখন কথা হলো সর্বোপরি যে আপনার ক্লায়েন্ট ও আরেকটা বিষয়, সেটা হলো আপনি কিভাবে অনলাইনে থাকবেন। দেখা গেল অনেকে অটো রিফ্রেশ প্লাস ইউজ করে, এগুলো এগুলো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হয় না এখনো পর্যন্ত কোনো ব্যাড রিভিউ এটা সম্পর্কে আসে নাই। তো সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। দেখা গেছে আপনার আপনি এখন কম্পিউটারের সামনে নাই, কিন্তু আপনার তো কম্পিউটার ইতে চলে যাবে, স্লিপ মোডে চলে যাবে। যখন স্লিপ মোডে চলে যাবে তখন আপনি ডিসকানেক্টেড হয়ে যাবেন আপনার ফাইবার থেকে, বা ফাইবার তখন আপনাকে অনলাইনে দেখাবে না। তো সেই ক্ষেত্রে আসলে আপনার একটা ক্রোমের একটা এক্সটেনশন আছে, সেটা হলো অটো রিফ্রেশ প্লাস। এটা ইউজ করলে কি হয়, আপনার এটাকে অটো রিফ্রেশ করে দিবে প্রতিনিয়ত, আপনার পেজটাকে, আপনার উইন্ডোটাকে রিফ্রেশ করে নেবে। যখন এটা রিফ্রেশ করতে থাকবে তখন বাহির থেকে বায়ার হয়তো বা বুঝতে পারবে যে না আপনি অনলাইনে আছেন। এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হলো, সেটা হলো অনেক সময় বায়ার দেখে যে আপনি অনলাইনে আছেন, আপনাকে মেসেজ করার পর আপনার রিপ্লাই দিতে দেরি হয়। আর আপনি যদি রিপ্লাই দিতে দেরি করেন তাহলে বায়ার অবশ্যই কাজটা অন্যত্র কাউকে দিয়ে দিবে, ঠিক আছে। তো অনেক সময় এরকম হয় যে দেখা গেছে আপনার আপনি অনলাইনে আছেন, দেখাচ্ছে অটো রিফ্রেশ অন করে আপনি রাতে ঘুমায় গেলেন, আপনার তো ফাইবার চলতেছে, অটো রিফ্রেশ হচ্ছে, কারণ হঠাৎ করে একজন বায়ার আপনাকে অনলাইনে দেখে আপনাকে মেসেজ করলো, তো হঠাৎ করে মেসেজ করার পর আপনার কোনো রিপ্লাই নেই। তো সেই ক্ষেত্রে এটা একটু নেগেটিভ ইম্প্যাক্ট আর কি। তো এই ক্ষেত্রে যা করা লাগে, এই ক্ষেত্রে আপনি যা করতে পারেন সেটা হলো আপনি আপনার ফোনে ফাইবারের অ্যাপসটা ডাউনলোড করে সেখানে কানেক্টেড থাকতে পারেন, এবং আপনার নোটিফিকেশন সাউন্ডটা অবশ্যই হাই ভলিউম করে রাখতে পারেন, যে ফাইবার থেকে কোনো নোটিফিকেশন যদি আসে এমনকি সেটা আপনার ঘুম ভেঙে দেবে এরকম, যাতে সাথে সাথে আপনি রিপ্লাই দিতে পারেন। এটাও একটা ওয়ে। চলেন তো দেখি আমরা একটু এক্সটেনশনটা দেখি। আমরা যাব মোর টুলস, এক্সটেনশন, এক্সটেনশনে এটা রিমুভ করে দেব। আমার তো অবশ্যই এখানে আছে, তারপরে আমরা একটু খুঁজে নিই।
এই যে এখানে যদি আপনি ক্লিক দেন এক্সটেনশনের থ্রি ডটে, 3 লাইনে, ও স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়ান আমি, আচ্ছা আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি, দাঁড়ান। এখন দেখা যাবে, এখন ইন্টার স্ক্রিন দিয়ে দিছি। আচ্ছা কোথায় ছিলাম? এক্সটেনশনে। আবারও যাই আমরা। সাধারণত আমরা ক্রোম ব্রাউজারে যাব, এই তো সিম্পল ক্রোম ব্রাউজার। এই ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনার এই যে এখানে থ্রি ডট থেকে কাস্টমাইজ এন্ড কন্ট্রোল গুগল ক্রোম, এই থ্রি ডট থেকে আপনি সিম্পলি মোর টুলসে যেতে পারেন। সেটিংস থেকেও যাওয়া যায়, মোর টুলস থেকেও যাওয়া যায়, সেটিংস থেকেও যাওয়া যায়, কিন্তু মোর টুলস থেকে যাওয়াটা একদম ইজি, এই জন্য আমরা এটা থেকে যাবো। এখানে এক্সটেনশনস, এই এক্সটেনশনে যদি আমরা যাই, এখানে আমার কি কি এক্সটেনশন এখানে চালু আছে সেগুলো এখানে দেখাবে। তো আমার দরকার হলো এই দেখেন সুপার ইজি অটো রিফ্রেশ, এরকম একটা আমার প্রয়োজন এখন। আচ্ছা এখন আমি যদি এইখান থেকে এক্সটেনশন থেকে দেখেন, এই যে এক্সটেনশনের 3 লাইনে আপনি যদি এখানে ক্লিক দেন, তাহলে দেখেন একদম নিচে ওপেন ক্রোম ওয়েব স্টোর একটা অপশন পাবেন। এই ওয়েব স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনার আসলে অনেকগুলো এক্সটেনশন থাকে, বিশেষ করে এটা হলো আপনার গুগল ক্রোমের ওয়েব স্টোর। এখান থেকে আপনি অনেক ধরনের এক্সটেনশন ডাউনলোড করতে পারেন, অনেক এক্সটেনশন আছে। এমনি দেখা গেছে অনেকগুলো খুব মানে উপকারী এক্সটেনশনও এখানে আছে। এখান থেকে আমরা নিব, চলুন তো এটা একটু ব্রাউজ করে দেখি। এই যে এটা হলো ভয়েস টাইপিং এর, আপনার কষ্ট করে লিখতে হবে না। এই এক্সটেনশনটা থাকলে আপনি আপনি যা বলবেন সেটাই লিখে নেবে আর কি। ফোনে ওইগুলো আছে দেখা গেছে। এই যে পিন্টারেস্টের একটা সেভ বাটন আছে এখানে। বিভিন্ন গেমের এক্সটেনশন আছে। আচ্ছা যাই হোক, এটা আমাদের মেইন ফ্যাক্ট না। আমাদের মেইন ফ্যাক্ট হলো আমরা একটা এক্সটেনশন এখানে সার্চ দিব, সেটা হলো অটো রিফ্রেশ প্লাস। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা যেন কি বলতেছিলাম, ও এক্সটেনশন। এখন এই এক্সটেনশন থেকে যখন আমরা ক্রোম ওয়েব স্টোরে যাব, তখন এখানে আমরা সার্চ দিব যে অটো রিফ্রেশ। এই অটো রিফ্রেশ প্লাস, এটাতে গেলে সবচেয়ে দেখবেন কোনটার প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি, ওইটাই আপনারা ডাউনলোড করবেন। এখানে তিনটা আছে দেখেন, অটো রিফ্রেশ প্লাস এআরপি, এটা 391 জন ইউজ করে, ঠিক আছে। অটো স্মার্ট অটো রিফ্রেশ, এটার মধ্যে এখনো কোনো প্রোডাক্টিভিটি নাই, এটা নতুন আসছে। আর অটো রিফ্রেশ সুপার ইজি সুপার ফাস্ট, এই দেখেন এটা সুপার ইজি অটো রিফ্রেশ, এইটাতে দেখেন কি বলছে 1455 প্রোডাক্টিভিটি। তো এটাই হলো আমার, আমি যেটা খুঁজতেছিলাম। তো এখানে আপনি ক্লিক দিয়ে এটাকে অ্যাড করে নেবেন। এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে, কিন্তু আপনার যা করতে হবে অ্যাড ফ্রম ক্রোম লেখা থাকবে এখানে, যখন আপনার এটা অ্যাড না করা থাকবে অ্যাড ফ্রম ক্রোমে দিয়ে দিলে অ্যাড হয়ে যাবে। এটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনি যা করতে পারবেন সেটা হলো, আপনি চাচ্ছেন যে আপনার একটা, আমরা এখানে আসি, এখানে আসি ইউটিউব না, আমরা অন্য একটা সাইডে যাই। কোথায় যেতে পারি, লিঙ্কটি নিয়ে যাই।
লিঙ্কডইন কি লগ ইন করা কিনা আমি শিওর না, নট শিওর। সরি, লিঙ্কডইন লগ ইন করা না। আমরা আসলে এখন আমি যদি চাই যে আমার ইউটিউবটা বারবার অটো রিফ্রেশ হবে, তাহলে এখানে আমি এই যে অটো রিফ্রেশ এখান থেকে ডাউনলোড করলাম, এখান থেকে অটো রিফ্রেশ আমরা এই দেখুন গ্রামারলি সুপার এখানে চলে আসবে আপনার সবগুলো। আমরা সুপার ইজি অটো রিফ্রেশ এখানে ক্লিক দেওয়ার পর এটা আপনার একটু এই যে এরকম একটা অপশন আসবে, এটা হলো স্টপ। এখন এটা স্টপ কন্ডিশনে আছে, হ্যাঁ। তারপরে দেখেন এটা হইতে পারে আপনার 30 সেকেন্ড, আপনি 5 মিনিট দিয়ে দিতে পারেন, সবচেয়ে বেস্ট রেজাল্ট আসবে 5 মিনিটস দিয়ে দিলে, হ্যাঁ। তো 5 মিনিটস যদি দিয়ে দেন, দেখেন এইখানে 5 মিনিট চলতেছে অলরেডি অটো রিফ্রেশ। এই দেখেন এটাতে গেলে এই দেখেন এটার মধ্যে 4 মিনিট 53 সেকেন্ড, 52 সেকেন্ড, 51 সেকেন্ড, মানে এটা হচ্ছে। যখন এটা 5 মিনিট হয়ে যাবে তখন অটোমেটিকলি এই পেজটা অটো রিফ্রেশ নিয়ে নেবে আর কি। ওকে, এটাই ছিল বিষয়। এখন আসেন আমরা দেখবো যে আসলে আমরা একটা বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারি কিভাবে। সবচেয়ে ইফেক্টিভ বায়ার রিকোয়েস্ট পাঠাইতে গেলে আমাদের আসলে কি কি বিষয় মানে ফলো করা লাগবে, এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। একটু ওয়েট করেন। আচ্ছা, এখন হলো আমরা যদি একটা ইফেক্টিভ বায়ার রিকোয়েস্ট পাঠাইতে চাই, আমরা যদি চাই যে আমাদের বায়ার আমাদের অনেক সময় দেখা গেছে যে আপনার কাজ একটু খারাপ হলেও বায়ার আপনার বায়ার রিকোয়েস্টের অবস্থা দেখে বা বায়ার রিকোয়েস্ট দেখে ইমপ্রেস হয়ে যায়। যখন সে ইমপ্রেস হয় তখন সে আপনাকে কাজটা দেয়। দেখা গেল যে 10 জন বায়ার রিকোয়েস্ট সেন্ড করছে একটা কাজের জন্য, বা 100 জন একটা কাজের জন্য বায়ার রিকোয়েস্ট সেন্ড করছে। তো সেই 100 জন থেকে আপনাকে মানে কাজটা দিয়ে দেয়। দেখা গেল যে কাজ সেম সেম, মানে দেখা গেল যে সবার কাজের অবস্থা সেম, কিন্তু তবু আপনি কাজটা পাইতে পারেন আপনি একটা ইফেক্টিভ বায়ার রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে। এখন কোশ্চেন হলো যে আপনি ইফেক্টিভ বায়ার রিকোয়েস্ট পাঠানোর সময় আপনি আসলে কি কি বিষয় ফলো করবেন। সেটা হলো প্রথমত যেই কাজটা আপনি করতে পারেন সেটা হলো আপনি ক্লায়েন্টের নাম ধরে আপনি তাকে সম্বোধন করতে পারেন। প্রত্যেকটা মানুষ কিন্তু তার নাম পছন্দ করে, যে তার নাম আপনার নাম ধরে যদি কেউ ডাকে বা আপনার নাম ধরে যদি নির্দিষ্ট কোনো বিষয়ে স্পেসিফিক কিছু মেনশন করে, তাহলে কিন্তু আপনি একটু খুশি হবেন যে না আমার এটলিস্ট আমার নামটা এই ব্যক্তি জানে বা এই নামটা ধরে আমাকে সম্বোধন করলো। এই তো সেই ক্ষেত্রে বায়ারকে যখন রিকোয়েস্ট পাঠাবেন তখন অবশ্যই মানে বায়ারের নাম ধরে তাকে আপনি গ্রিটিংস করবেন। যেমন দেখা যাচ্ছে 1 নম্বরে আমরা রাখতে পারি, সরি 01, এটা দিতে পারেন গ্রিটিংস উইথ ক্লায়েন্ট নেম, গ্রিটিংস উইথ ক্লায়েন্ট নেম। আচ্ছা, আপনি যখন ক্লায়েন্টের নাম ধরে আপনি তাকে সম্বোধন করবেন তাহলে এখানে একটা ভালো ইমপ্রেশন চলে আসবে আপনার প্রতি, ঠিক আছে ভাইয়ারের। তারপরে যে বিষয়টা আপনি খেয়াল করতে পারেন, একটু আস্তে আস্তে নাড়াচাড়া করো না। এখন কথা হলো বায়ার রিকোয়েস্টের মধ্যে এখন যদি কারো দেখেন তো কার গিগ খোলা আছে, বায়ার রিকোয়েস্ট আসছে কিনা। জি, দেখা যায় না, এখন দেখতে পাচ্ছেন? ও আচ্ছা, আমি তো অন্য ট্যাবে গেছিলাম এই জন্য দেখা যায়নি। এখন আপনারা কি গিগ জি, নোটপ্যাড কি হয়েছে বুঝলাম না, আবার বলেন। হ্যাঁ, নোটপ্যাডে লিখতেছি দেখেন।
আমি তো নোটপ্যাডেই লিখতেছি। হ্যাঁ, এখন আমরা যে বিষয়গুলো আসলে খেয়াল করব ফাইবারের ক্ষেত্রে আর বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে, যে বায়ার তো অবশ্যই যে কোনো একটা কাজ করার জন্য আসছে, একটি নির্দিষ্ট একটা স্পেসিফিক টাস্ক নিয়ে আসছে যে আমি এই ফাইবার থেকে আমি সেলারদের মাধ্যমে এই কাজটা করে নেব। তো সেই ক্ষেত্রে আপনি বায়ারের নামটা নিতে পারেন, সেখানে আপনার বায়ারের যে প্রবলেমটা এটা সলভ করতে পারেন। কিভাবে সলভ করা যায় বায়ারের প্রবলেম সেটা সম্পর্কে তাকে দুই এক কথা লিখবেন। সলভ হিজ প্রবলেম, এটা আমি খুব সংক্ষিপ্ত করে লিখে দিই। সলভ হিজ প্রবলেম মানে কি, বায়ার যে সমস্যাটা নিয়ে আসছে, সে একটা লোগো তৈরি করতে চায় বা একটা চ্যানেল মেক করতে চায় বা একটা ব্রোশিওর তৈরি করতে চায়, পোস্টার তৈরি করতে চায়, যাই করতে আসুক না কেন সে, ঠিক আছে, তার সমস্যাটা আপনি সলভ করে দেবেন। কিভাবে, যে আপনি আসলে এটা পারেন, আপনি যে সেটা পারেন এবং কিভাবে সেটা পারবেন, আপনি কোন ধরনের এক্সপার্টিস হিসেবে আপনি তাকে বুঝাইতে হবে যে হ্যাঁ আমি এটার এক্সপার্ট, আমি এটা পারি, আমি এই টুলস ইউজ করে এটা আপনাকে করে দিতে পারবো। আপনি হেজিটেট হবেন না, তাকে আপনার আশ্বস্ত করতে হবে যে আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, আমি আপনার এই কাজটা করে দিতে পারবো, এমনকি খুব প্রফেশনাল ওয়েতেই করে দিতে পারবো। এটা তাকে আপনার লিখতে হবে। এখন কথা হলো আরো একটা ইফেক্টিভ বিষয়, যেখানে যে অনেক সময় বায়াররা তো বায়ার রিকোয়েস্ট মনে করেন আপনার একটা কাজের এগেইনস্টে 100 বায়ার রিকোয়েস্ট হইতে পারে, 200 বায়ার রিকোয়েস্ট হইতে পারে, আরো বেশিও হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমি দেখছিলাম যে একটা লোগো ডিজাইনের মধ্যে 3,500 বায়ার রিকোয়েস্ট ছিল একটা লোগো ডিজাইনের পারপাসে। সেইখান থেকে এই বায়ার 3,500 মানুষের রিকোয়েস্ট কখনোই দেখবে না, কারণ বায়ার রিকোয়েস্ট তো আসে অল্প সময়ের জন্য, 10 মিনিট হোক, 5 মিনিট হোক, অনেক সময় 5, 10, 20, 15 সেকেন্ডের জন্য আসে। তো সেই ক্ষেত্রে যদি কেউ একটা বায়ারকে 3,000 রিকোয়েস্ট পাঠায়, সব ক্ষেত্রে হয় না, লোগোর ক্ষেত্রে একটু বেশি হয় আর কি, মনে করলাম যে 500 রিকোয়েস্ট পাইলো একটা বায়ার, হ্যাঁ বায়ার রিকোয়েস্ট, সেই লোকে 500 জনের পোর্টফোলিও কখন দেখবে আর সেই 500 জন কি লিখছে কখন দেখবে, এগুলো কিন্তু খুব মানে প্রবলেম। তো সেই ক্ষেত্রে বায়ার রিকোয়েস্টটা অনেক বেশি বড় করাও ঠিক না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি বায়ার রিকোয়েস্টটা অনেক বেশি বড় করবেন এরকম না, মোটামুটি সংক্ষিপ্তর মধ্যে রাখতে পারেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আপনি বায়ারের ডেসক্রিপশনটা খুব কেয়ারফুলি পড়তে হবে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো আপনার বায়ার আপনাকে বললো একটা বিষয়ের কথা, আপনি দুনিয়ার সমস্ত আলাপ গল্প জুড়ে দিলেন তার সাথে এই বায়ার রিকোয়েস্ট পাঠাইতে গিয়া, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু হবে, ইফেক্টিভ হবে, সমস্যা হবে। যেমন দেখা গেছে আগে খুব মনোযোগ দিয়ে বায়ারের রিকোয়েস্ট করতে হবে, যে বায়ার কি চাচ্ছে বা এখানে বায়ার কি কি চায়, এটা ডেসক্রিপশনটা পড়তে হবে। কারণ যদি পারেন একটা স্যাম্পল, সেটার একটা স্যাম্পল তৈরি করে ওয়াটারমার্ক দিয়ে তাকে আপনি সেন্ড করে দিতে পারেন, অনেকেই ভাবে কাজ ধরে, অনেকে কাজ পায়। কারণ বায়ার রিকোয়েস্টটা দেখা যায় এরকম, তখন সে ইনস্ট্যান্টলি সেটার একটা স্যাম্পল তার কাছে থাকলে সেই স্যাম্পল ঠিক তারটার মতোই একদম সেম ওইটার মতোই স্যাম্পল তৈরি করে মনে করেন যে সে পাঠায় দেয়, এরকম হয় অনেক সময়। কারণ কি কাজের ক্ষেত্রে এটা একটু ইফেক্টিভ। আচ্ছা, রিড ডেসক্রিপশন কেয়ারফুলি, আপনার খুব মানে কেয়ারফুলি তার ডেসক্রিপশনটা রিড করতে হবে, সে কি চায় এবং সেই স্পেসিফিক টাস্কের উপরে আপনাকে আলোচনা করতে হবে। তারপরে আমরা যদি মানে আমরা তারপরে গুরুত্বপূর্ণ ডিসকাস স্পেসিফিক টাস্ক। আচ্ছা, ডিসকাস স্পেসিফিক পয়েন্ট, মানে স্পেসিফিক পয়েন্ট থেকে আপনি ডিসকাস করবেন জব পোস্টের ফ্রম দ্য জব পোস্ট। এখন আপনাকে বলা হলো, বায়ার আপনাকে বলতেছে যে সে একটা লোগো ডিজাইন করতে চায়, আপনি বায়ারে বলতেছেন আমি তো ফ্লায়ার ডিজাইন, আমি তো পোস্টার ডিজাইন সবকিছু খুব ভালো পারি, ঠিক আছে, এগুলো করবেন না কখনো। বায়ার জাস্ট বলতেছে কি, সে একটা মিনিমালিস্ট লোগো ডিজাইন করবে, শুধু লোগোই না, লোগোর একটা নির্দিষ্ট টাইপ, এটা মিনিমালিস্ট লোগো, কিংবা অথবা আপনার একটা মানে মাস্কট লোগোটা ডিজাইন করতে চায় বায়ার। কারণ আপনি যদি বলেন যে আমি লোগো ডিজাইনের মধ্যে, আপনি যদি বলেন আমি পোস্টার ডিজাইন করতে পারি, ফটোশপ এডিটিং করতে পারি, সব কিছু করতে পারি, আমি বিরাট এক্সপার্ট সব কিছুতে, কিন্তু মেইন লোগোর ডিজাইন সম্পর্কে আপনি কিছুই বললেন না, ঠিক আছে, তাহলে এই কাজ আপনার পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ বায়ার বুঝবে যে আপনি বায়ারের যে কথাটা সেই কথাটা রান্স করতে পারতেছেন না, আপনি অন্যগুলোতে এক্সপার্ট সেগুলো বলতেছেন। এখন বললে শুধু লোগো ডিজাইনের কথা বললেও যে আপনি পাবেন এরকমও না,
যেমন আপনি যদি বলেন যে হ্যাঁ আমি খুব ভালো লোগো ডিজাইন করতে পারি, কিন্তু এখানে একটা কথা কিন্তু বায়ার বলে দিচ্ছে যে মিনিমালিস্ট লোগো ডিজাইন। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার বায়ারকে বুঝাইতে হবে যে আপনি মিনিমালিস্ট লোগো ডিজাইনের এক্সপার্ট। কারণ বায়ার যে পোস্টটা করছে এটা আপনার জন্য এই পোস্টটা, এমনকি আপনার স্কিলটা এই পোস্টের সাথে 100% ম্যাচ হয়ে গেছে। আপনি একজন লোগো ডিজাইন এক্সপার্ট, কিন্তু সেটা একদম মিনিমালিস্ট লোগো ডিজাইন। শুধু লোগো ডিজাইন যে করে সবাই এরকম একটা নির্দিষ্ট লোগো ডিজাইন মানে টাইপের করে না। গিয়ে দেখেন অনেকে শুধু মিনিমালিস্ট লোগো ডিজাইন করে, অন্যগুলো খুব একটা করে না। তার একটাই টাস্ক, সে মিনিমালিস্ট লোগো ডিজাইন এক্সপার্ট হবে। ঠিক আছে, লোগো ডিজাইনের মধ্যে এক্সপার্টিসের ভেরিয়েশন আছে। তো এই জন্য আপনার বায়ারকে স্পেসিফিক টাস্ক সম্পর্কে, আপনার ওই স্পেসিফিক পয়েন্ট সম্পর্কে আগে বলতে হবে। কি বলবেন? যে আপনি ওই স্পেসিফিক জিনিসটা সবচেয়ে ভালো পারেন। কিভাবে পারেন তাকে অবশ্যই আপনার পোর্টফোলিও দেখাতে হবে। এখন কথা হলো তার প্রবলেমে আপনার ফোকাস নিতে হবে। যেটা করতে হবে, এটা তো লিখবেনই, তারপরে যেই গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো আপনি প্রবলেম যেটা সেটাতে ফোকাস দেন। প্রবলেম, আচ্ছা, কথা হলো সে আসলে কোন অপশনে আসছে, মানে কি করতে চায়, সে সেখানে কালার কারেকশন করতে চায় কিনা, সে ভিজুয়াল ইফেক্টের কাজ করবে কিনা, মানে না কি কি করবে সে সেখানে অবজেক্ট রিমুভ করবে কিনা, বা একটা ছবিতে সে কি কি রিটাচ নিতে চায়, বা কি কি ধরনের কাজ সে পাইতে চায়। ঠিক আছে, বা তার সমস্যাটা কি। যেমন সে একটা ছবি তুললো, সেই ছবির মধ্যে ধরলাম একটা ছবির মধ্যে তার চোখের অংশটা আসে নাই, বা সে চোখ বন্ধ করে আছে, আরেকটা ছবির মধ্যে সে তাকায় আছে। এখন সে চাইতেছে এই দুইটা ছবিকে কম্বাইন করে একটা ছবি তৈরি করতে, যেন সেই ছবিতে সে তাকায়া থাকে। একটা ছবিতে সে তাকায় আছে, আর সমস্ত ফ্যামিলির মানুষগুলো কি করতেছে সেখানে একদম মানে পোস্ট টোস্ট দেয় নাই। মানে কি হয়েছে, ছবি তোলা যখন শেষ, তখন লাস্টের যে ছবি, সেই ছবিটাতে কি হয়েছে, সে খুব ভালো পোজ দিছে। কিন্তু মেইন সবাই যখন পোজ দিছে তখন সে পোজ দেয়নি, তখন সে চোখ বন্ধ করেছিল। একটা ছবিতে সবার ছবি ভালো আসছে, তারটা ভালো আসে নাই, চোখ বন্ধ ছিল। আর একটা ছবিতে সবার ছবি খারাপ আসছে, তারটা ভালো আসছে। এই ক্ষেত্রে কি করা, সেইটার সলভ চাচ্ছে। তো আপনি ওইখানে ফোকাস দেন, তার প্রবলেমে ফোকাস দেন। কিন্তু আপনি তো জানেন, আপনাদেরকে আমরা শিখাইছি, আমি শিখাইছি যে কিভাবে দুইটা ছবিকে একসাথে কাজ করতে হয়, কম্বাইন করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি তাকে বলবেন যে হ্যাঁ আমি এটা এই ওয়েতে তোমার এই প্রবলেমটাকে সলভ করে দিতে হবে। তো হাউ টু সলভ, এখানে এখানে শুধু তাই না, তারপর তাকে আপনার বলতে হবে আচ্ছা কিভাবে এটা সলভ করা যায়, এটাও তাকে আপনার বলে দিতে হবে। তাহলে সে বুঝবে যে না, আপনি তার প্রবলেমটা বুঝতে পারছেন, যে আসলে কি সমস্যার জন্য সে আসছে এটা আপনি বুঝতে পারছেন। যখন আপনি এখানে ডেসক্রাইব করবেন তাকে এটা, তখন সে বুঝবে না এই লোক আমার কাজটা পারবে। এখন কথা হলো শুধু এইটুকুতে কাজ হবে না, আপনার মুখের কথা সে বিশ্বাস করবে না। আপনি মুখে খুব বললেন যে আপনি বিশ্বের একমাত্র ডিজাইনার, যে টপ ক্লাস ডিজাইনার, ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডিজাইনার আপনি, কিন্তু আপনার মুখের কথায় সে বিশ্বাস করবে কেন? তাতে কি করতে হবে, একটা রিলেটিভস পোর্টফোলিও দেখাইতে হবে। তাকে আপনার অবশ্যই রিলেটিভস পোর্টফোলিও দেখাইতে হবে। আর রিলেটিভস পোর্টফোলিও আপনার অবশ্যই আগেই তৈরি করে নিতে হবে সবগুলো সেক্টরের। তো পোর্টফোলিও যদি আপনি না দেখাইতে পারেন, সেই ক্ষেত্রে আসলে আপনার একটু সমস্যা। পোর্টফোলিও না দেখাইতে পারলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য আপনাকে যা করতে হবে, অবশ্যই মানে পোর্টফোলিওটা তাকে আপনার দেখাইতে হবে। কারণ এইখানে যে জিনিসটা হয়েছে, সলভ হিজ প্রবলেম, তার আগে আমাকে একটা কাজ করতে হবে। এই সেকেন্ড অপশনে এখানে একটা কাজ বাকি আছে, সেটা হলো মানে আপনাকে একটু মানে কিছু ওয়ার্ডের মধ্যে আপনাকে নিজেকে ইন্ট্রোডিউস করাইতে হবে। আচ্ছা, ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ ফিউ ওয়ার্ড। আচ্ছা, ফিউ ওয়ার্ড। এখন কথা হলো সেকেন্ড স্টেপটা যেটা থাকে সেটা হলো ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ ইন ফিউ ওয়ার্ড। আপনি আপনাকে তার কাছে ইন্ট্রোডিউসিং করাই দেন ফিউ ওয়ার্ডে। প্রথম তাকে আপনি ক্লায়েন্টকে নিতে পারেন, এটা একটা কাজ হয়, ক্লায়েন্টের নাম ধরে যদি আপনি তাকে গ্রিটিংস করেন, এটা একটা ভালো কাজ দেয়। তারপর আপনি আপনার সম্পর্কে তাকে বলেন কয়েকটা ওয়ার্ডের মধ্যে, খুব অল্প সহকারে বলেন যে আপনি কি ধরনের কাজ করেন, আপনি কোন ধরনের এক্সপার্টিস বলে ফেললেন। তারপর আপনি তার প্রবলেমটা সম্পর্কে একটু তাকে বললেন, ঠিক আছে।
তারপরে এটা তো অবশ্যই আপনার তার ডেসক্রিপশনটা আপনার কেয়ারফুলি পড়তেই হবে। তারপরে স্পেসিফিক বিষয়ে আপনার তার সাথে আলোচনা করতে হবে। তারপরে তার প্রবলেমে ফোকাস দেন এবং তাকে বলেন কিভাবে সেটা সলভ করবেন। তারপরে রিলেটিভস পোর্টফোলিও দেখান। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে যদি ভালো একটি ইফেক্টিভ মানে বায়ো রিকোয়েস্ট আপনি পাঠাইতে চান। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে একটু ফলো করতে হবে। এখন আসেন, আমি গত ক্লাসে বলছি একটা মানে ছোট একটা বিষয় বলা হয়েছে, আমরা যে কিওয়ার্ড গুলো ব্যবহার করব ট্যাগে বা টাইটেলে যেখানেই বলি, এখন এই কিওয়ার্ড গুলো খোঁজার জন্য বা কিওয়ার্ড গুলোর মানে সবচেয়ে বেস্ট কিওয়ার্ড পাওয়ার জন্য আমরা গুগলে বেশ কিছু সাইটের হেল্প নিতে পারি। কিভাবে হেল্প নিব আমরা? একটা আছে কিওয়ার্ড ডেনসিটি চেকার। যেমন আপনি টাইটেল লেখার জন্য বা আপনার ডেসক্রিপশন লেখার জন্য আপনার কিওয়ার্ডের ডেনসিটিটা পরীক্ষা করতে হবে। ফাইবার কি রিকমেন্ড করে? ফাইবার 5 রিকমেন্ড করে ডেনসিটি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা অপশন পাবেন, একটা সাইট আছে এলএসআই গ্রাফ। এখান থেকে রিলেটেড কিওয়ার্ড আপনি পাবেন। চলেন এটা একটু আমরা দেখি, ওই দিন ক্লাসে খুব একটা দেখানো হয় নাই। আচ্ছা, এলএসআই গ্রাফে যদি আপনি যান, এলএসআই গ্রাফ, এই দেখেন এলএসআই গ্রাফ, এলএসআই কিওয়ার্ড জেনারেটর ফ্রি। এটা একটা ফ্রি কিওয়ার্ড জেনারেটর। এখান থেকে আপনি কিওয়ার্ড জেনারেট করে নিতে পারেন। আচ্ছা, এই হলো আমার এলএসআই গ্রাফের সার্চ বক্স। এখানে আমি একটা কিওয়ার্ড বসায় দেব এটা জেনারেট করার জন্য। তো সেই ক্ষেত্রে আমি যদি লোগো ডিজাইন করি তাহলে লোগো ডিজাইন লিখবো, বা ফটো রিটাচিং বলি, ফটোশপ এডিটিং বলি, বা পোস্টার বলি। তাহলে চলেন আমরা যদি লোগো ডিজাইন লিখি, এখানে লোগো ডিজাইন লিখে যদি আমি এখানে জেনারেট করি, তাহলে আমাকে লোগো ডিজাইনের অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করবে সে। এটা কাজ করতেছে, কিছু সময় নেবে, কাজ করতেছে। মানে এখন সে সমস্ত কিছু সার্চ করে আপনাকে লোগো ডিজাইনের উপরে যতগুলো কিওয়ার্ড আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা সরি, এটা চলে গেছে। লোগো ডিজাইন এখান থেকে জেনারেট। এটা একটু সময় নিচ্ছে, হয়তো একটু সার্চিং এর ব্যাপার থাকে, তো মনে হয় এই জন্য সময় নিচ্ছে। আমি একটু অপেক্ষা করবো। এতক্ষণ নেওয়ার কথা না অবশ্য। চলুন তো আমরা আরেকটাতে যাই। কিওয়ার্ড জেনারেটর ফ্রি, অন্য একটা সাইট, অনেক সাইট পাবেন গুগলে কিওয়ার্ড জেনারেটর করার জন্য, অনেকগুলো সাইট পাবেন। ঠিক আছে, এই যেখানে ফ্রি কিওয়ার্ড সাজেশন টুলস, এটাতে যাই, বহু আছে এরকম। এখানে যদি আমরা লিখি লোগো ডিজাইন, আচ্ছা এই যে দেখেন লোগো ডিজাইন শব্দের সাথে যে সকল কিওয়ার্ড যায়, আপনাকে কমপক্ষে সে 1-150 কিওয়ার্ড দিয়ে দিবে অটোমেটিকলি। এই দেখেন সব লোগো ডিজাইন, দেখি কয়টা দিছে আমাকে, 20টা দিছে। এখানে 20 আছে, দেখেন 360টা রেজাল্ট। মানে কি, আপনাকে 360টা কিওয়ার্ড সে দিছে। দেখেন এখন কি কি কিওয়ার্ড দিছে, আপনি এখান থেকে কিওয়ার্ড নিয়ে ব্যবহার করতে পারেন। এই যে 360টা দিছে।
এর মধ্যে লোগো ডিজাইন ওয়েবসাইট, লোগো ডিজাইন সার্ভিস, লোগো ডিজাইন কস্ট, লোগো ডিজাইন নিয়ারমি, লোগো ডিজাইন, আচ্ছা দেখেন অনেক কিছু। তো লোগো ডিজাইন না, আমরা এখানে যদি বলি যে ফটোশপ এডিটিং, পোস্টার, অনলি পোস্টার দিয়ে দিব না, আমরা পোস্টার না, আমরা বিজনেস কার্ড দিয়ে দিই, দিদি বিজনেস কার্ড বা ফটো ম্যানিপুলেশন, ফটো এডিটিং, পিএসওটিও, ফটো এডিটিং, ফটো এডিটিং যদি আমরা দিয়ে দিই, আমরা রেজাল্টটা দেখতে পারি। সরি, ফটো এডিটিং আসলে আবার দেয়, ফটো এডিটিং এর তেমন কোনো এটা আসে নাই। অন্যটা থেকে পোস্টার ডিজাইন, পোস্টার ডিজাইন দেখি পোস্টার ডিজাইনে কি দেয়। এলএসআই গ্রাফে একটু ভালো ছিল আর কি। হ্যাঁ, আপনারা এলএসআই গ্রাফটা চেষ্টা করবেন। আমার এখানে এলএসআই গ্রাফটা কেন ভালো আসলো না বুঝতে পারলাম না। বলছে ফাউন্ড 320টা হয়েছে। প্রথম আমরা কি লোগো ডিজাইন ছিল এখানে, একদম শেষের দিকে চলে গেছে মেবি আমাদের এইটা। আবার আমরা নতুন করে দিব, এটাকে রিফ্রেশ দিয়ে আবার নতুন করে দিই, দেখি এলএসআই গ্রাফটা আছে কিনা। এলএসআই গ্রাফ, এলএসআই গ্রাফটা একটু ভালো আর কি এটার জন্য। আচ্ছা, এখানে আমরা একটা অ্যাডোবি ফটোশপ লিখে যদি আমি সার্চ দিই, অ্যাডোবি ফটোশপ, দেখি এটার মধ্যে অ্যাডোবি ফটোশপের কি কি কিওয়ার্ড আমাদের কাছে দেয়। এই সাইটটা একটু লেট করে, অন্যান্য সাইটগুলো খুব দ্রুত রেজাল্ট দেয়, আর এত বিভিন্ন জায়গায় ঘেটে তারপরে আপনাকে রেজাল্ট দেবে। এই জন্য এই কিওয়ার্ড রিসার্চ, মানে এখান থেকে আপনার অ্যাডোবি ফটোশপের উপরে সে অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসছে। এখন কথা হলো এখানে সে দিছে একদম আপনার এগুলো হবে না। আচ্ছা, তাহলে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, মানে এক কথায় কিওয়ার্ড জেনারেটর যেটা, এগুলো আরো অনেকগুলো আছে। আপনি যদি গুগলে সার্চ দেন যে কিওয়ার্ড জেনারেটর ফ্রি, তাহলে যে দেখাইলাম যে এরকম আর অনেকগুলো চলে আসবে। আচ্ছা, তো এখন কোশ্চেন হলো কিওয়ার্ড ডেনসিটি চেকার একটা দেখাইছিলাম, এটা একটু গুরুত্বপূর্ণ। আপনি যে ট্যাগসগুলো আপনি ইউজ করবেন আপনার টাইটেল ডেসক্রিপশনে বা আপনার গিগ তৈরির ক্ষেত্রে, সেগুলোর ডেনসিটি কেমন সেটা চেক করতে হবে আপনার। এটা একটা প্লাস আপনার গিগ র্যাঙ্ক করানোর জন্য। আপনি যদি এখানে সার্চ দেন যে কিওয়ার্ড ডেনসিটি চেকার, আচ্ছা কিওয়ার্ড ডেনসিটি চেকার, এতে চলে আসছে। এই কিওয়ার্ড ডেনসিটি চেকার সার্চ দিয়ে দেখি কোনটা আমাদেরকে ভালো রেজাল্ট দেয়। এইটা, এটা ইউআরএল আছে, আমি ইউআরএল চেক করতে চাই না, আমি টেক্সট চেক করতে চাই। এখন একটা টেক্সট এখানে লিখলাম যে আই উইল ডিজাইন all kinds of logo, I will design all kinds of all kinds of minimalist logo, আচ্ছা minimalist logo, ওকে। এখন আমরা একটু চেক দিব যে এটার ডেনসিটিটা আসলে কেমন। দাঁড়ান, এটা কাজ করতেছে, আসুক। আবার আমরা এটা দিই, সরি, স্টার্ট, আচ্ছা চেক ডেনসিটি, দেখেন নিচে আছে চেক ডেনসিটি, এই ডেনসিটিটা আমরা চেক দিব। এখন দেখেন বলছে ডেনসিটি কত, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু যে কোন ওয়ার্ডের ডেনসিটি কত, সেটা আপনার এখানে রেজাল্টটা দিয়ে, এই রেজাল্টটা দেখেন বলছে আই ডিজাইন, এটা হলো 1, কাইন্ডস অফ মিনিমালিস্ট এগুলো 1 করে ডেনসিটি, বুঝছেন তো। কাইন্ডস মিনিমালিস্ট 1, এগুলো খুব একটা মানে খুব যে ভালো ডেনসিটি এরকম না। এখানে আমার কথা হলো আমার ফুল ডেনসিটি কাউন্ট করতে হবে 5,
ফাইবার আমাকে ফাইবার আসলে সাধারণত যদি আপনার টেক্সটের ডেনসিটি 5 থাকে তাহলে সেটা ফাইবার সবচেয়ে সহজে ট্র্যাক করে। আচ্ছা, যে কোনো একটা ওয়ার্ড লিখি আমরা ওয়ার্ডটা লিখলাম লোগো, শুধুমাত্র লোগো লিখলাম। এই লোগোতে আমি যদি এখন স্টার্ট চেক ডেনসিটি দিই, চলেন তো দেখি। নো ইউআরএল ফাউন্ড প্লেস এট, ও সরি, আমরা ইতে দিয়ে দিছি, ইউআরএল এ দিয়ে দিয়েছিলাম। আমরা কি করব, টেক্সটে দিব, টেক্সট। এখান থেকে আমরা শুধু লোগো লিখব। আমরা চাই এই ওয়ার্ডটার ডেনসিটি কত সেটা আমরা একটু চেক করতে চাই। তো চেক ডেনসিটি, টেক্সট মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 40 ক্যারেক্টার। ডেনসিটি চেক করার জন্য কি করতে হবে, কমপক্ষে 40 ক্যারেক্টারের টেক্সট আমাদের এখানে বসাইতে হবে। তাহলে ওই তো ওইটাই টাইটেলটা বসায় রাখবেন যে ডেনসিটি কত হয়। আমরা টাইটেল বসাইতে পারি 40 ক্যারেক্টারই দিব, কিন্তু বড় একটা টেক্সট দিয়ে দেব। এখন একটা কোশ্চেন হলো, ডেনসিটিটা কিসের উপরে নির্ভর করে? ডেনসিটিটা অনেক ক্ষেত্রে ছোট হাতের বড় হাতের অক্ষরগুলো আপনি মেনশন করতে পারতেছেন কিনা, বা ক্যাপিটাল লেটারগুলো দিচ্ছেন কিনা, ওগুলোর উপরেও ডেনসিটি নির্ভর করে। আপনি যদি এখানে গ্রামাটিক্যাল ভুল থাকে বা এরর থাকে, আপনার যদি এখানে স্পেলিং ভুল থাকে, তাহলে ডেনসিটির পরিমাণ অনেক ক্ষেত্রে কমে যায়। আচ্ছা, আই উইল ডু প্রফেশনাল eye-catching photo retouching within 6 hours। আচ্ছা, দেখেন, I will do professional eye catching photo retouching work within 6 hours। আমি একটা দিয়ে দিলাম আর কি। এটা হলো আমার কি, আমার গিগের টাইটেল। এখন টাইটেলের ডেনসিটি 400 উপরে আছে কিনা এটা আমাদের চেক দিতে হবে। চেক ডেনসিটি। এখন কি বলছে, এখানে ওয়ার্ডগুলোকে অবশ্য ভাগ ভাগ করে ফেলছে। দেখেন 5 হয় কিনা। প্রফেশনাল শব্দটা 1 মেনশন করে, আই ক্যাচিং 1, ফটো রিটাচিং 1, তাহলে কত হলো 3। রিটাচিং এটাও আলাদাভাবে 1 মেনশন করে, আওয়ার 1, আই প্রফেশনাল, এগুলো প্রত্যেকটাতে আপনার ঠিক আছে। তাহলে কি 5 এর উপরে হয়েছে আমার, এটা ডেনসিটি ভালো, এই কিওয়ার্ডের ডেনসিটি ভালো, এটাই। আচ্ছা, আরো সাইট আছে এগুলো চেক দেওয়ার, আপনি যদি চান আরো সাইটে চেক দিতে পারবেন। আই এম নট এ রোবট। আচ্ছা, আচ্ছা, তো আপনি যখন টাইটেল দিবেন কিওয়ার্ড ডেনসিটি চেক করে দিবেন, তারপর আপনি স্পেল এর পিক্সেল যেটা কত কথা বলছিলাম, পিক্সেলটা একটু চেক করে দিবেন যে আপনার টাইটেলের পিক্সেলটা ঠিক কি পরিমাণ আছে, এটা একটু চেক করে দিবেন। আর যে বিষয়টা বলতে চাইছিলাম যেটা হলো টাইটেল পিক্সেল মিটার বা পিক্সেল কাউন্ট, এই শব্দটারই, যেমন এখানে একটা শব্দ ছিল ওটা তো চলে গেছে, তাই না, যে পিক্সেল কাউন্ট। টাইটেল পিক্সেল কাউন্ট, পিক্সেল কাউন্ট একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, টাইটেল এন্ড ডেসক্রিপশন, পিক্সেল চেকার, প্রিভিউ ভোল্টেজ, মেটাডাটা চেক। আচ্ছা, প্রথমটাই আমরা চেক দিই। হ্যাঁ, প্রথমটাই চেক দিই, সেটা হলো এখান থেকে আপনি পিক্সেল জেনারেট করতে পারেন। এটা ইন্টার ইউআরএল, ইউআরএল আমরা যাব না, আমরা লিখবো একটা টাইটেল লিখবো, আই উইল
আচ্ছা, আই উইল ডু, সরি, এখানে এটা জেনারেট হবে না, এখানে আপনার জেনারেট প্রিভিউ, এটা মনে হয় ফ্রি না, আমরা একটু ফ্রিটা চাই, চলুন তো ফ্রি লিখি, এটা না, একটু ফ্রি দেখছি আমরা, পেজ টাইটেল পিক্সেল মেকার, এইটাতে একটু দেখতে পারি, কত ক্লাসে জানি কোনটাই দেখাইছিলাম, এই যে এখানে দেখি, যদি আমরা ভিডিও এডিটিং, সরি ভিডিও এডিটিং না, আমরা এখানে লিখবো আই উইল ডু প্রফেশনাল, কি দিতে পারি, ফটো ম্যানিপুলেশন ওয়ার্ক উইথিন 6 আওয়ার্স। এখন দেখেন সবটার মধ্যে যদি আমি চেক দিই, এটা ভিডিও এডিটিং এরটা আসছে, ভিডিও এডিটিং এরটা চাই না, এইটা চাই। এখন আসেন, এটা একটা নিচেরটা কত আসছে, 458 পিক্সেল আসছে, ভালো আসছে, এটা কত আসছে, 458 পিক্সেল আসছে। এখন যদি আমি এটাতে ফটো ম্যানিপুলেশনের জায়গায় আমি 3D অ্যানিমেশন দিই, তাহলে অনলি 414 পিক্সেল আসছে। তাহলে কি হয়েছে আমার এটা, এই আই উইল ডু প্রফেশনাল ফটো ম্যানিপুলেশন ওয়ার্ক উইদিন 6 আওয়ার্স, এটা ভালো একটা কি বলে টাইটেল, কারণ এটা 500-র কাছাকাছি পিক্সেল, এই দেখেন 458 আসছে, মানে ফাইবারের সর্বোচ্চ কি 500, সর্বোচ্চ পিক্সেল 500, মানে এই বলছে বেস্ট প্র্যাকটিস ম্যাক্সিমাম ইজ বিটুইন 466 থেকে মানে 469 পিক্সেল, এটা বেস্ট। তো আমাদেরটা বেস্ট না হলেও বেস্টের কাছাকাছি, হ্যাঁ। এখানে কিছু ওয়ার্ড চেক করে আমরা আবার যদি এটা এডিট করি তাহলে এটা আইসা পড়বো, তো এটা একটু চেক করে নেবেন টাইটেলে দেওয়ার সময়, এটাও মেনশন করে অনেক সময়। আচ্ছা, 13 জন আছেন, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই, হ্যাঁ, দাঁড়ান তো, পোর্টফোলিও কি বিহান্সে বানাইছেন না অন্য কোথাও? হ্যাঁ, পোর্টফোলিওটা একটু দেখান তো দেখি, আমাদের আমাদের স্টুডেন্ট অন্যরাও দেখুক, ঠিক আছে, পোর্টফোলিও, হুম হুম হুম, না না না, শুনেন, ক্লায়েন্ট অনেক কিছুই দেখে না, যেটা পছন্দ হয় ওই করে দেয়, আমি দেখছি অনেক সময় সে এত সময় খাটাতে চায় না এখানে, তার চোখে যেটা ইমপ্রেশন হয়, বুঝতে পারছেন ব্যাপারটা, যেটা তার চোখে বাইজা যায় একবার ওইটাই দিয়ে দেয়, এমন অনেক বাজে ডিজাইন অনেক সময় কন্টেন্ট উইন করছে, অনেক হাই কোয়ালিটি ডিজাইন করে নাই, এটি কিছু করার নাই এখানে, বুঝছেন, এই কন্টেন্টের ক্ষেত্রে এইগুলোই। আপনি কোন সাইডে পোর্টফোলিও বিল্ড আপ করছেন, আপনার পোর্টফোলিও গুলোকে আপনি বিহেন্সে না ড্রিবলে? হুম হুম হুম, ও আচ্ছা, ও না, এটাই ভালো, যাতে আপনি এক একটার এক একটা সাইট দিতে পারেন, লিংক দিতে পারেন।
ওইটা সমস্যা নেই। তাহলে আপনি বিহেন্সেও আর ড্রিবল দুইটাতেই, আচ্ছা ড্রিবল থেকে তো আপনার কাজ আসার কথা, যদি আপনি ওইভাবে ভালো। তো ভালোই তো, ড্রিবল তো আপনার ইম্প্রেশন ভালোই। ভালোই তো আসতেছে আপনার তো ড্রিবলে একটু একটু ইগুলা প্রফেশনালি তৈরি করেন, মানে প্রোফাইল গুলো একটু কাস্টমাইজ করে ওই প্রোফাইলের মধ্যে আপনার অফার গুলো টেক্সটের মাধ্যমে লিখে দেন যে আমি এগুলো দিতে পারি। এখানে তো জবের জন্য একটা আছে, অপশন আছে, আপনি সেটাতে অ্যাপ্লাই করে রাখেন যে কোনো ধরনের জব পোস্ট। হুম, কার্ড ডিজাইন, ফটোশপ এডিটিং সার্ভিস, গ্রাফিক ডিজাইন সার্ভিস উইথ মেনি ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। আচ্ছা ঠিক আছে, এখন হ্যাঁ এরকম লিখে দিতে পারেন। এমনকি হ্যাঁ, ডোন্ট হেজিটেট, আপনি ক্লায়েন্টকে বলে দিবেন যে যে কোনো সময় ক্লায়েন্ট যেন যে কোনো ইনফরমেশনের জন্য আপনাকে নক করে, আপনি তাতে কোনো কিছু মনে করবেন না। কারণ বাইরের কান্ট্রির মানুষরা ফ্রিকুয়েন্টলি, তারা আপনি যদি অনুমতি না দেন সহজে আপনাকে ডিস্টার্ব করবে না, তারা হুটহাট করে আপনাকে মেসেজ দিয়ে দিবে না, একমাত্র প্রয়োজনেই মেসেজ দিবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি তারা লিখে দেন যে মানে ইউ ক্যান সেন্ড মি এ ডিএম এনি টাইম, বা ছোট করে লিখে দিলেন, তো সে বুঝবে যে না, সে আমাকে যেহেতু বলতেই আছে এখানে মেসেজ দেওয়ার জন্য, সেহেতু আমার একটা ইনকোয়ারি আছে, এই ইনকোয়ারিতে আমি তাকে মেসেজ করতে পারি। দেখবেন এখান থেকেও কাজ আসবে, সমস্যা নেই। তবে আপনি তাহলে এখানে আসলে পার্সোনাল ওয়েবসাইট যেহেতু আপনার নাই, সেহেতু পার্সোনাল ওয়েবসাইটে আপনি অন্য কোনো লিঙ্ক, আপনি ফাইবারের লিঙ্ক দিয়ে দেন, বা কোনো একটা কি বলে ওই যে উম, মানে যে কোনো একটা মার্কেট প্লেসের লিঙ্ক দিয়ে দিলে এইখান থেকে আপনাকে ওই মার্কেট প্লেসে অনেকে মানে সুইচ করবে যে না, দেখি ওই মার্কেট প্লেসে সে আছে কিনা। এই যে পোর্টফোলিও লিঙ্কের কথা বলছি, ওইটাও আপনি আরেকটা মানে বিহান্সের পোর্টফোলিও লিঙ্ক বা পোর্টফোলিও লিঙ্ক ওখানে দিয়ে দিতে পারেন, বা ড্রিবলের এরকম। এই দেখেন এখানে অ্যাকাউন্ট সেটিং থেকে শুরু করে পাবলিক প্রোফাইল থেকে শুরু করে একটু প্রফেশনালি সাজানোর চেষ্টা করবেন সবকিছু যা আছে। না, যতটুকু আছে ঠিক আছে মোটামুটি। এটা একটু দেখবেন, হ্যাঁ একটু একটু ঘাটাঘাটি করবেন একদম প্রফেশনালি। ওকে। বিজনেস কার্ড আপলোড করে, ও বুঝতে পারছি। থাকুক, সমস্যা কি, একটার মধ্যে তো অনেক কিছু থাকতেই পারে, অস্বাভাবিক কিছু। আপনারা স্ক্রোলিং করলে তো বায়ার দেখবেই যে এগুলো। আরো একটা কথা বলি, দেখবেন আরো অনেক ভালো ভালো মক আপ পাওয়া যায়, বুঝছেন? আপনার সবগুলো মক আপ কিন্তু প্রায় সেম সেম হয়ে গেছে, এটা বুঝতে পারতেছেন? ডিজাইন আলাদা হলেও মক আপ সেম সেম হয়ে গেছে। আপনি অবশ্যই এমন কিছু আই ক্যাচিং মক আপ ইউজ করবেন যে মক আপ গুলো দেখতে খুব সুন্দর, এইটা না, এগুলো না। আপনি দেখেন আমাদের গ্রুপে কে যেন মক আপের বেশ কিছু সাইট শেয়ার করছে, আপনি মনে হয় করছেন না, কে যেন। শুধু তাই না, আচ্ছা আরো একটা বিষয়, সেটা হলো আমি একটা লিঙ্ক দিয়ে দিই, এটার মধ্যে দেখেন এইটা কে যেন শেয়ার করছে আমি জানি না, ফটোশপ মকআপ, অনেকগুলো মকআপ আছে এখানে। অথবা আপনার ফ্রি পিক থেকে হোক বা যে কোনো মকআপ ডাউনলোড সাইট থেকেই হোক, আপনি একটা এক্সেপশনাল মকআপই করবেন। এই আইটেম না, অন্য অন্য কিছু, যেমন একটা টেবিলের মধ্যে পড়ে আছে, ছড়াই ছিটিয়ে পড়ে আছে, স্তূপ হয়ে আছে, মানে এর বিভিন্ন আইটেমের মকআপ গুলো ইউজ করলে সুবিধা হয় বেশি কাজ পাইতে। হ্যাঁ বুঝতে পারছি, কারণ এত মকআপ ইউজ করা হয় না আসলে সাধারণত। আচ্ছা, মানে আলাদা একটা ফোল্ডারে রেখে দিছেন। আচ্ছা। না, একটু প্রিমিয়াম মকআপ ইউজ করবেন, কারণ মকআপের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, বুঝছেন? কারণ হ্যাঁ হ্যাঁ, আপনি একই স্টাইলের মকআপ সবসময় ইউজ করবেন না। আপনি বিভিন্ন, এই যে এগুলো হাত দিয়ে ধরে আছে না, এই বিজনেস কার্ডটা, এইটাও একটার মধ্যে দিয়ে দিতে পারেন। তারপরে ওই যে উপরে একটা আছে দেখেন, কোনটা যেন দেখলাম, কোনটা যেন দেখলাম, ভালো লাগছিল আমার, ওইগুলো ওইগুলো দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। একই স্টাইলে দিয়ে না সব, কমপক্ষে 5-7টা আইটেমের মকআপ ইউজ করেন, 7-8 একেবারে ওকে। ওই দিন তো আমরা ফ্রি পিকে পোস্টারের খুব সুন্দর একটা মকআপ পেয়েছিলাম, আমরা ক্লাসে দেখাইছি, ওইটা আমার খুব পছন্দ হয়েছিল মকআপ ফ্রি পিকে।
তারপরে ঘাটবেন, দেখবেন কোন মকআপ গুলো আপনি ড্রিবলে অন্যদের ডিজাইন গুলো ঘাইটেন একটু, অন্যান্যরা মকআপ ইউজ করছে কোনগুলো ইউজ করছে, যাদের এখানে হিট বেশি, পিন বেশি। আর এই আমাদের স্টুডেন্টদের জন্য এই মকআপ গুলো একটু শেয়ার করেন। হ্যাঁ, কে যেন লিখছে চ্যাটে, আমি দেখি। দেলোয়ার লিখছে। আচ্ছা, যদি আপলোড করা থাকে তাহলে আমাদের গ্রুপে বা এতে আপনি একটু কাইন্ডলি শেয়ার করেন এগুলো। হ্যাঁ, ওকে সিফাত, ওকে, ভালো থাকবেন। জি জি, শেয়ার অফ করে দেন। আচ্ছা, তাহলে আমরা তো আজকের ক্লাসে মোটামুটি আমরা অর্ধেক ক্লাস আরো আছে বাকি, আমরা কিভাবে একটা বাই রিকোয়েস্ট লিখবো সেটাও আমরা দেখবো। এখন ফাইনালি আমরা যদি গিগই তৈরি না করি, আমাদের বায়ার রিকোয়েস্ট না আসে, তাহলে আমি ক্লাস নেব কিভাবে, কাজ করব কিভাবে? আমি চাই আপনারা গিগ তৈরি করবেন, আপনাদের গিগ থেকে আমি বায়ার রিকোয়েস্টকে আনস করব, তারপর আপনারা সেটা একটু দেখবেন। এখন কথা হলো, আপনাদের মধ্যে থেকে গিগ তৈরি করছেন কি? এমন কেউ আছেন না যে গিগ তৈরি করছেন? তাসমিন তো আগেই করছেন, তাই না? তাসমিন, দেখেন তো আপনার বায়ার রিকোয়েস্ট আসছে কিনা। তাসমিন, শুনতে পাচ্ছেন আমাকে? আর যেন কে কাজ করে আমাদের এখানে ফাইবারে? আচ্ছা, আপনাদের কার নাই, কি বলে, মানে গিগ রেডি করা নাই, না সবারই নাই? কোনটা? বাইরের কাজটা আসছে এখন? আচ্ছা ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরে আবার চেষ্টা করবো, 11টার পরে। আমরা এখন একটু ক্লাস ব্রেক নিব, ক্লাস ব্রেক নেওয়ার পর আমরা আবার ক্লাসে আসবো। হ্যাঁ, চলেন একটা ব্রেক নিয়ে নিই। আমার নোটপ্যাডটা দেখা যায়? আচ্ছা দাঁড়ান, আমি শেয়ার করছি নোটপ্যাড, সমস্যা নেই। নোটপ্যাডটা আমি শেয়ার করি, এখানে লিখে দিই ক্লাস ব্রেক। ক্লাস ব্রেক লিখে দিলাম। ক্লাস আনটিল কত বাজে? এখন দেখা যায় আমার নোটপ্যাডটা? 11টা 20 পর্যন্ত ব্রেক নিয়ে নেন। এখন কথা হলো, ব্রেক কেন দিলাম, ব্রেকের সময় আপনারা কি কাজ করবেন সেটাও দিয়ে দিই। এই ক্লাস ব্রেকের সময় আপনারা যে কাজটা করবেন, আপনারা হয় আমাকে 3 থেকে 4টা মকআপ বসায় দেখাবেন, আপনাদের যেই পোর্টফোলিও কাজ, এই কাজের মধ্যে মকআপ বসায় দেখাবেন, ঠিক আছে? তার চাইতে গুরুত্বপূর্ণ, ওইটা বসাবো মকআপ, ঠিক আছে, তার চাইতে গুরুত্বপূর্ণ হলো আমাকে ফাইবারের গিগ তো ওপেন করতে হবে। আজকে কয়দিন যাবত আপনারা একটা গিগ ওপেন না করলে হবে? এখন 11টা 20 পর্যন্ত ব্রেক নিয়ে নেন, এরপরে আজকের ক্লাসে লাইভ আমাকে গিগ তৈরি করে দিবেন সবাই। কি কবা? আচ্ছা, শেয়ার করি। 2 মিনিট। হুম, ভালো হয়েছে আপনার গিগটা। হুম। আচ্ছা, যদি করা যেত, মানে আমি বলতেছিলাম যে শুধুমাত্র সাদার পরিবর্তে ব্যাকগ্রাউন্ডটা যদি অন্য একটা, যেমন এটাতে ব্লু দিছেন, বা শুধু অনলি সাদার পরিবর্তে একটু আর একটু ডার্ক গ্রে, অথবা এই ব্ল্যাক বর্ডারের পরিবর্তে মানে অ্যাশ কালার একটা বর্ডার দিয়ে একটু দেখবেন প্র্যাকটিস করে, আবার অথবা যে কোনো একটা ওয়েব কালার, যেগুলো নর্মাল ওয়েব কালার দিয়ে একটু দেখবেন যে কোনগুলো ভালো দেখায়। কথা হলো, আপনার গিগ ইমেজটা বাইরের চোখে যদি লেগে যায়, তাহলে সে ইমপ্রেস হয়ে যাবে। অনেক সময় এটার উপরেও কাজ আছে, বুঝছেন? গিগ ইমেজটা অনেক সময় অনেক গুরুত্ব বহন করে আর কি। হ্যাঁ, আপনার এটা দেখলাম সিফাত, ভালো হয়েছে এই জন্য। ওকে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ব্রেক নিয়ে নিই। হ্যাঁ, ওকে।
ওই যে একবার সুবিধার বালতিটা ফেল দিয়ে ফেলাই দে কি হয়েছে কান দেখে কাপড় দিয়ে তুমি করে যদি দিয়ে দেওয়া হয় তাহলে ভালো বাবা আসো আমরা কম্পিউটার চালাই বাবা বাবা আসো আমরা কম্পিউটার চালাই হ্যাঁ বাবা আমার বাবা এটা বাবা আসো কম্পিউটার চালাই আমরা হ্যাঁ এই যে দেখো এটা কি এটা কি বাবা কম্পিউটার এটা কম্পিউটার বাবা ওই যে এটা কি দেখো তো এটা কি দেখো তো বাবা কম্পিউটার হ্যাঁ বাবা বাবা কি হয়েছে বাবা আমার বাবা তুমি তুমি আমার বাবা হ্যাঁ বাবা তোমার কি পেরেশানি বলো তো বাবা তোমার কি কষ্ট কো তোমার কি পেরেশানি কি কষ্ট বাবা কো বাবা কি বাবা বাবা